সরকারের আশ্বাসে এনবিআরের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার। উপদেষ্টা কমিটির উদ্যোগ এবং ব্যবসায়ীদের মধ্যস্থতায় সংকট সমাধানের আশা আন্দোলনকারীদের। ৮ অগাস্ট হচ্ছে না নতুন বাংলাদেশ দিবস। ভুয়া মামলা ঠেকাতে প্রাথমিক তদন্তেই বাদ দেওয়া যাবে নির্দোষ ব্যক্তির নাম। ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। যথাসময়ে জাতীয় সনদ দেয়া নিয়ে সংশয় আলী রিয়াজের। ঐক্য হওয়া বিষয় নিয়েই হতে পারে বলছে বিএনপি। সরকার ব্যর্থ হওয়ায় ৩ অগাস্ট ঘোষণাপত্র দেবে এনসিপি। এবং ভরা মৌসুমে চালের বাড়তি দরের উত্তাপ বাজারে। নওগাঁর মোকামে বস্তায় বেড়েছে ৪০০ টাকা। হাট থেকে কম দামে ধান কিনে চড়া দামে বিক্রি করছেন মিলাররা, অভিযোগ চাষিদের। ভোরের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। আশ্বাসে কমপ্লিট শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার করলেন এনবিআর কর্মকর্তারা। সংকট নিরসনে ফৌজুল কবিরের নেতৃত্বে ৫ উপদেষ্টাকে নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। দ্রুতই সমস্যা সমাধানের আশা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ও ব্যবসায়ী নেতাদের। আমাদেরকে ওনারশিপ দিয়ে গেল ১২ই মে অধ্যাদেশের মাধ্যমে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করা হয়। এর প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কলম বিরতি, কর্মবিরতি সহ নানা কর্মসূচি শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। সবশেষ কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে নামেন তারা। টানা কর্মসূচিতে কাস্টমস হাউসগুলোতে ব্যাহত হয় আমদানি রফতানি কার্যক্রম ও রাজস্ব আহরণ। হুমকির মুখে পড়ে দেশের সার্বিক ব্যবসা খাত। রোববার রাজস্ব বোর্ডের সকল দফতরের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে কর্মীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নইলে জনগণ এবং অর্থনীতির সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় সরকার। পরে রোববারের পূর্ব ঘোষিত মার্চ টু এনবিআর কর্মসূচি থেকে সরে আসে ঐক্য পরিষদ। এদিকে বিকেলে সচিবালয়ে ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক শেষে এনবিআর ইস্যুতে আলোচনার জন্য উপদেষ্টা ফৌজুল কবিরের নেতৃত্বে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করার কথা জানান অর্থ উপদেষ্টা। আলাপ আলোচনা এনবিআরের যারা আন্দোলন করছে এনবিআরের সংস্কার এগুলি সম্পর্কে একটা ৫ সদস্যের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এরপর তেজগাঁওয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারী এনবিআর কর্মকর্তারা। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সমস্যা সমাধানে সরকারের আশ্বাসে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এতে মধ্যস্থতা করেন ব্যবসায়ী নেতারা। শাটডাউনটা হওয়ার যৌক্তিক কোনো কারণ ছিল না, বাট কিছু ভুল বোঝাবুঝির জন্য হয়তো এরকম একটা বিপর্যয় দেখতে হয়েছে। ওনাদের সাথে আবার সরকার বসবে এবং দরকার হলে আমরাও তার মধ্যস্থতা করব। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। অংশীজনের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশ পুনরায় বিবেচনা করা হবে বলেও আশ্বাস পাওয়ার কথা জানান এনবিআর এবং ব্যবসায়ী নেতারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শুল্ক বিভাগের টানা কলম বিরতির পাশাপাশি ২ দিনের কমপ্লিট শাটডাউনে দেশের আমদানি রফতানি বাণিজ্যের অন্তত কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমদানি করা কাঁচামালের শুল্কায়ন যেমন বন্ধ ছিল, তেমনি রফতানি পণ্য জাহাজীকরণে ছিল জটিলতা। সেই সঙ্গে কাস্টমস ছাড়পত্র না থাকায় পণ্যবাহী মাদার ভেসেলের বন্দরের জেটিতে আসা কিংবা বন্দর ছাড়ও আটকে ছিল। তবে ধর্মঘট প্রত্যাহার হলেও এর জের আরও কয়েক সপ্তাহ টানতে হবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯৩% চট্টগ্রাম বন্দর দিয়ে যেমন সম্পন্ন হয়, তেমনি আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন থেকে শুরু করে ছাড় করার সঙ্গে সরাসরি সম্পৃক্ত চট্টগ্রাম কাস্টম হাউস। কিন্তু গত ১ মাস ধরে চলছে গুরুত্বপূর্ণ এই সংস্থার নানা কর্মসূচি। প্রথম দিকে প্রতিদিন কয়েক ঘন্টার কলম বিরতি চলল। শনি এবং রোববার ছিল কমপ্লিট শাটডাউন, আর তাতেই স্থবির হয়ে পড়ে দেশের পুরো আমদানি রপ্তানি বাণিজ্য। জাহাজগুলো বাড়তে বসে আছে, তার যে বার্থ হায়ার এভরিথিং পার ডে সেটা বাড়তে থাকবে। প্লাস মনে করেন সে সময় মতন সিঙ্গাপুরে বা পোর্ট কেলাং বা কলম্বো যেতে পারবে না, তার যেই টার্ন অ্যারাউন্ড টাইম
তার যে কমিটমেন্ট সে রাখতে পারবে না, তাহলে তার এই জাহাজের ট্রিপ কমে যাবে। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন 4 থেকে 4.5 কন্টেনার ডেলিভারি হলো, রোববার ডেলিভারি হয়েছে মাত্র 139টি কন্টেনার। এমনকি শুল্ক বিভাগের ছাড়পত্র না পাওয়ায় আগে থেকে কন্টেনার বোঝাই জাহাজগুলোও বন্দর ছাড়তে পারেনি। একটি আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠানের একদিনে রপ্তানি পণ্য বোঝাই 3টি জাহাজ যেমন বন্দর ছাড়তে পারেনি, তেমনি ভিড়তে পারেনি কাঁচামাল নিয়ে আসারও 2টি জাহাজ। যে কোনো সংকট ডেফিনেটলি ইন্টারন্যাশনালি ভালো গুডউইল নিয়ে আসে না, সেটা আপনারা ভালো করে জানেন। আর বর্তমানে তো আমরা বিভিন্ন মুখী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে বর্তমানে 129টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে কন্টেনারবাহী 31টি জাহাজের মধ্যে 21টি জাহাজ বন্দরের ঝেড়িতে বেড়ার অপেক্ষায় বহির্নোঙরে থাকতে হয়েছে শাটডাউনের 2 দিন। বহির্নোঙরে অবস্থানরত বাল্ক পণ্য বোঝাই অন্যান্য মাদার ভেসেলকেও একই পরিস্থিতিতে পড়তে হয়েছে। অথচ নির্ধারিত সময়ের পর বন্দরে অবস্থানের কারণে মাদার ভেসেলগুলোকে প্রতিদিন সর্বনিম্ন 10,000 এবং সর্বোচ্চ 25,000 মার্কিন ডলার জরিমানা গুনতে হয় বলে অভিযোগ শিপিং ব্যবসায়ীদের। আমদানি পণ্য এবং রপ্তানি পণ্য যখন যাবে না, তখন তো জাহাজ তো বসে থাকবে। জাহাজ বসে থাকলেই তো আলটিমেট ডেলিভারি না হলে আপনি তো আলটিমেটলি জাহাজও বসে থাকবে এবং জাহাজের ড্যামেজও গুনতে হবে এবং পোর্টের মধ্যে একটা কনজেশন তৈরি হবে। তবে এই ধর্মঘটের ফলে সবচেয়ে বেশি বিপর্যয়ে পড়তে হয়েছিল দেশের তৈরি পোশাক খাতকে। বিশেষ করে আমদানি করা কাঁচামাল আটকে ছিল বন্দরের বিভিন্ন শেডে। একই সঙ্গে জাহাজীকরণ না হওয়ায় রপ্তানিযোগ্য তৈরি পোশাক আটকা পড়ে অফডকগুলোতে। ধর্মঘটের 2 দিনে 5,000-এর বেশি তৈরি পোশাকবাহী কন্টেনার জাহাজীকরণ হয়নি বলে দাবি করছেন গার্মেন্টস মালিকেরা। পণ্য আমদানি এবং এক্সপোর্টের যে ডিলে হচ্ছে, এটার জন্য আমাদের কাস্টমার খুব অ্যানয়েড পজিশনে আছেন। সাম অর্ডার অলরেডি ডিসকাউন্ট এবং এয়ারফ্রেটের জন্য করছেন এবং আগামী দিনে অর্ডার তারা দেবে না দেবে এটা নিয়ে তাদের কিন্তু এই চিন্তার খোরাক হয়েছে। এদিকে 53,518 টিউস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে রয়েছে 40,722 টিউস কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক। এদিকে এনসিপির নেত্রীর কাছে দুদক পরিচয়ে চাঁদার দাবির অভিযোগে 4 চাঁদাবাজকে গ্রেফতার করেছে সংস্থাটি। আন্দোলন ছেড়ে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে কাজে ফেরার নির্দেশ দিয়েছে সরকার, না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার, এনবিআর সদস্য AKM বদিউল আলম সহ 6 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানিয়েছে দুদক। যদিও সংস্থাটির দাবি আন্দোলনের সঙ্গে অনুসন্ধানের সম্পৃক্ততা নেই। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে বর্ণিত 6 জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের কাছে যে অভিযোগটা এসেছে তার প্রেক্ষিতে এই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর সাথে ওই যে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এদিকে এনসিপি নেত্রী মাহমুদা মিতুর কাছে চাঁদা দাবিকারী ভুয়া দুদকের 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ক্যামেরা, মাইক্রোফোন, 23টি সিম কার্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আইডি কার্ড। হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট দুর্নীতি দমন কমিশনের দৃষ্টিগোচর হয়। ইতিমধ্যে দুদক উক্ত পোস্ট আমলে নিয়ে ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। তারই প্রেক্ষিতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গত রাতে প্রতারক চক্রটিকে শনাক্ত করে চক্রের মূল হোতা মোহাম্মদ সেলিম সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের নামে কেউ চাঁদা দাবি করলে 106 হটলাইনে ফোন করার আহ্বান জানান মহাপরিচালক। তাদের সহযোগিতায়। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 8 আগস্ট হচ্ছে না নতুন বাংলাদেশ দিবস। 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস ও 16 জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, অপরাধে জড়িত না থাকলে প্রাথমিক তদন্তেই বাদ দেওয়া যাবে আসামির নাম। ভুয়া মামলা ঠেকাতে এমন বিধান যুক্ত করে আইন সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আরও জানান, ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়।
রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়, নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে আসার পাশাপাশি ১৬ জুলাই শহীদ দিবস আর ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, ভুয়া মামলা ঠেকাতে আইন পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। পুলিশ প্রশাসন এবং আদালত প্রশাসন ওনারা একসাথে কাজ করে যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। এ সময় উপদেষ্টা জানান, ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যালয়। অল্প দিনের মধ্যেই শুরু হবে কার্যক্রম। আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে MOU-টা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন হলে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমে আসবে বলে প্রত্যাশা আসিফ নজরুলের। মানুষকে রেহাই দেওয়ার একটা সুযোগ করে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মৌলিক বিষয়ে এখনও একমত হতে পারেনি সব রাজনৈতিক দল। সাংবিধানিক নিয়োগ কমিটির বিপক্ষে অনড় বিএনপি। উচ্চকক্ষ গঠন কাঠামো নিয়েও দ্বিমত আছে দলটির। এনসিপির অভিযোগ, বিএনপি সহ কয়েকটি দলের কারণেই আটকে আছে মৌলিক সংস্কারবিহীন নির্বাচন হলে আগের অবস্থায় ফেরার শঙ্কা প্রকাশ করেছে জামায়াত। আর কমিশন বলছে, আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি, সময়মতো জুলাই সনদ তৈরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 3 দিন পর আবারও সংলাপে রাজনৈতিক দল ও জাতীয় ঐক্যমত্য কমিশন। রোববারের আলোচনাতেও বিভিন্ন মৌলিক বিষয়ে একমত হতে পারেনি দলগুলো। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া, উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা নিয়ে ঐক্যমতে পৌঁছতে আলোচনা চলে। তবে 3 দিনেও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে একমত হতে পারেনি সব দল। দ্বিকক্ষ সংসদের বিষয়ে প্রায় সবাই একমত। আজকে আমরা বলেছি, বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজনীয়। আমরা দ্বিকক্ষ চাই, কিন্তু প্রায় সবারই এই দ্বিকক্ষের কনস্ট্রাকশন, এটার পাওয়ার অ্যান্ড ফাংশন নিয়ে কথা আছে। বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটা নিয়োগের কমিটি থাকতে হবে, না হলে বাংলাদেশে গণতান্ত্রিক যে ভারসাম্য ক্ষমতার ক্ষেত্রে সেটা তৈরি হবে না। এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, এটা আমরা চাই। দলগুলো যেভাবে এগুচ্ছে তাতে জুলাই মাসে জুলাই সনদ স্বাক্ষর নাও করা যেতে পারে বলে শঙ্কা জানান এবি পার্টির সাধারণ সম্পাদক। অন্যদিকে সংস্কারবিহীন নির্বাচন হলে আগের অবস্থায় ফিরে যাওয়ার শঙ্কা জামায়াতের। এই আশঙ্কাটা আমরা করছি যে জুলাইতে আসলে জুলাই সনদ হবে কিনা। সংস্কারবিহীন একটি নির্বাচনের যদি আমরা এগিয়ে যাই, সেই নির্বাচন দেশের পরিবর্তন আনবে না। সাংবিধানিক পদে নিয়োগ কমিটি গঠনে আগের অবস্থানেই অনড় বিএনপি। উচ্চকক্ষের বিষয়ে একমত হলেও গঠন কাঠামো নিয়ে দ্বিমত রয়েছে দলটির। আর এনসিপির অভিযোগ, বিএনপি সহ কয়েকটি দলের জন্য আটকে আছে মৌলিক সংস্কার। জুলাই সনদ বলি বা জাতীয় সনদ বলি, এই বিষয়ে স্বাক্ষরিত হওয়ার জন্য সবচেয়ে বেশি আন্তরিকতা আমরা প্রদর্শন করেছি। আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে সমমনা কয়েকটি দল, তাদের কারণে আসলে আটকে আছে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় জানিয়ে সময় মতো জুলাই সনদ ঘোষণা নিয়ে শঙ্কা জানান কমিশনের সহসভাপতি। সকলের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, সে দায়িত্ব পালনে আমরা যেন কোনোভাবে কুণ্ঠিত না হই। আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না। তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। 2 দিন পর আবারও দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
জুলাই সনদ দিতে ব্যর্থ সরকার, তাই ছাত্র জনতাকে নিয়ে ৩ অগাস্ট ঘোষণাপত্র দিবে জাতীয় নাগরিক পার্টি। রোববার সকালে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, জুলাই ঘোষণাপত্রে হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ থাকতে হবে এবং কতদিনে শেষ হবে তা নিশ্চিত করতে হবে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে ৩৬ দিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি। ১ মাসের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। জুলাই আগস্টের সেই মহেন্দ্রক্ষণ স্মরণে কর্মসূচি ঘোষণা করছে বিভিন্ন দল ও সংগঠন। রোববার সকালে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই বর্ষপূর্তি উদযাপনকে কেন্দ্র করে নানা কর্মসূচি পালন করবেন তারা। ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ৬৪টা জেলায় জুলাই পদযাত্রা হবে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এই বছর ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৫ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। প্রশ্নোত্তর পর্বে নাহিদ জানান, জুলাই ঘোষণাপত্র তৈরির প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এ সময় গণহত্যার বিচারের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান তিনি। জুলাই ঘোষণাপত্র দেওয়ার মেয়াদকালটি কিন্তু শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগেই, যে ৩০ কার্য দিবস ছিল, এবং সরকারের জায়গা থেকে এখনো কোনো ধরনের বক্তব্য আসলে আসেনি। সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা কারো উপর নির্ভরশীল নই। সাংবাদিকদের প্রশ্নোত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উমামা ফাতেমার বিষয়ে কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বর্তমানে এখন দায়িত্বপ্রাপ্ত আছেন বা পূর্বের যেই এক্সিকিউটিভ যেই কমিটি ছিল, আমরা তার এই বিষয়গুলো দেখছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নির্বাচনের আগেই সংস্কার ও বিচারের রোডম্যাপ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি চেয়েছেন এনসিপি নেতারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবি তুলে একদল লোক জাতীয় নির্বাচনে পেছাতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কিছু নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখেই সবাই প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে আনুপাতিক হারে নির্বাচন সহ 16 দফা দাবি তুলে ধরে ইসলামী আন্দোলন। এতে একাত্মতা জানায় জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল। রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, আনুপাতিক পদ্ধতি সহ এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছেন। একই দিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন দেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। সাক্ষাৎ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা শামা ওবায়েদের সঙ্গে। সবাইকে ধন্যবাদ। পরে আমির খসরু বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কিছু নেই। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত সবাই। আরেক প্রশ্নের জবাবে জানান, পরস্পরের স্বার্থ রক্ষা করে সম্মানজনকভাবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে। এই সম্পর্কটা হতে হবে পরস্পরের স্বার্থ রক্ষা করতে হবে। এই সম্পর্কটা এমন হতে হবে যেখানে কোনো আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না। আমি তো দেখতেছি হচ্ছে সারা দেশ নির্বাচনে নেমে পড়ছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তৈরি আছে। তো যে বিষয়টা হয় না, এটাকে শুধু প্রশ্নবিদ্ধ করে তো কোনো লাভ নেই। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন এবং ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ ছিল না জুলাইয়ের গণ অভ্যুত্থান। শুধুমাত্র ভোট আর নির্বাচন আর ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সবকিছু। শহীদদের স্বপ্নও তাই নয়। সংবাদ সম্মেলনে পুরো জুলাই মাস এবং আগস্টের 6 তারিখ পর্যন্ত গণ অভ্যুত্থানের স্মরণে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
এর মধ্যে জুলাই আগস্টের প্রথম মামলা হিসেবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির বিচার প্রক্রিয়া শুরু হলো। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামি পক্ষের শুনানির দিন ধার্য করা হয়েছে ৩রা জুলাই। এদিকে 11 বছর আগে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে গুম করে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার আসুজ্জামান মিয়া, সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সহ ৬২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন জনির বাবা। শুরু হলো জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় 8 আসামির বিচার শুরুর প্রক্রিয়া। রোববার 5 আগস্ট রাজধানীর চাকখারপুলে 6 জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন। শুনানিতে বলা হয়, সে সময়ের ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন আসামিদের নির্দেশে চাকখারপুলে 6 জনকে গুলি করে হত্যা করা হয়। এদিন পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং গ্রেফতার 4 জনের মধ্যে 2 জনের পক্ষে তাদের আইনজীবী মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন, যার শুনানি হবে 3 জুলাই। গত সরকার তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য সারা দেশব্যাপী যে সমস্ত অপরাধ সংগঠন করেছে তার একটা পার্ট হচ্ছে চাকখারপুলে 6 জনকে গুলি করে হত্যা। এদিন 2015 সালে রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে গুম করে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার আসুজ্জামান মিয়া, সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সহ ৬২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন জনির বাবা। তার বাড়ির সংলগ্নেই একটি পুকুর পাড়ে নিয়ে যায় তাকে ক্রসফায়ারের নামে হত্যা করে। একে একে এই বুকের ভিতরে 18টা গুলি করেছে। কেন করেছে, কে করেছে, আমি সবাইকে দেখতে চাই এবং উপযুক্ত শাস্তি আশা করি আমি। সে যখন মারা যায় তার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এখন আমার নাতি আমাকে প্রশ্ন করে, দাদা আমার বাবা কোথায়, আমার বাবাকে কে মেরেছে, আমি কার কথা বলবো বলেন। অভিযোগে বলা হয়, শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে জেল গেট থেকে আটক করে গুলি করে হত্যা করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঘরে ঢুকে নারীকে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রধান আসামিসহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইন উপদেষ্টা জানিয়েছেন, দ্রুত শেষ করা হবে এই মামলার বিচার কাজ। আর এই ঘটনার দায়ে বিএনপির ওপর চাপানোর চক্রান্তে ক্ষুব্ধ দলটির নেতারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি 24 ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 15 দিনের মধ্যে মামলার অগ্রগতি জানাতে বলা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এরপর ভুক্তভোগীর দায়ের করা মামলার প্রেক্ষিতে মাঠে নামে পুলিশ। রোববার ভোর 5টার দিকে রাজধানীর সায়দাবাদ থেকে প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অনিক, সুমন, রমজান ও বাবু নামে আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে পরিচালিত আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানিয়েছেন, মুরাদনগরে ধর্ষণ মামলার বিচার কাজ দ্রুত শেষ হবে। দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন, এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব। এদিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, কুমিল্লার মুরাদনগরের ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে। ধর্ষণের ঘটনায় বিএনপির উপর দোষ চাপিয়ে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে দাবি তার। আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে, এটা দুঃখজনক। এটা থেকে বেরিয়ে আসতে হবে। ফজর আলী আহত থাকায় তাকে আইন অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর আদালতে তোলা হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ওমর ফারুক, সময় সংবাদ। মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও করে ছড়িয়ে দেওয়ার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট সহ বিভিন্ন নারী সংগঠন। রোববার সন্ধ্যায় টিএসসি প্রাঙ্গণ থেকে মশাল মিছিল শুরু হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলার জট, বিচারক সংকট, ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ল্যাব কম থাকার সমালোচনা করেন বক্তারা। নিপীড়নে জড়িতদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এই ঘটনায় আপনারা কদিন পরে এদেরকে জামিন দিয়ে দিবেন, এভাবে
প্রবাহিত চলছে। আমাদের এখনো নারী ও শিশু ট্রাইব্যুনালে হাজার হাজার মামলা, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক নেই। আমাদের ধর্ষণ পরীক্ষার জন্য, আলামত পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাব একটা মাত্র এখনো। এই নিপীড়কের যারা দোষর, এই নিপীড়ক যারা করে, সেই নিপীড়কদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ। ভরা মৌসুমে নেই চালের সংকট, তারপরও নওগাঁর মোকামে সপ্তাহ ব্যবধানে বেড়েছে বস্তা প্রতি 400 টাকা পর্যন্ত। দফায় দফায় বাড়তি দরে কাটা যাচ্ছে ভোক্তার পকেট। কিন্তু ভিন্ন চিত্র উৎপাদকের ক্ষেত্রে। চাষিদের অভিযোগ, হাটে মিলছে না ন্যায্য দাম, আর সেই ধানের চাল চড়া দামে বিক্রি করছেন মিলাররা। এক্ষেত্রে ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। খাদ্য বিভাগ বলছে সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অনুসন্ধান। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। এক মাস আগেই বুড়ো মৌসুমের ধান কেটে তোলা হয়েছে। বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এরই মধ্যে হঠাৎ চলতি সপ্তাহ নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি সরু চাল 400 টাকা পর্যন্ত বাড়িয়েছেন মিলাররা। মৌসুমের গোড়াতে স্বর্ণা 5 জাতের ধান প্রতি কেজি কেনা হয়েছে 30 থেকে 31 টাকা। এসব ধান মিল পর্যায়ে এনে চাল বের করতে খরচ যোগ হয়েছে 43 থেকে 44 টাকা। কিন্তু সেই চাল বিক্রি হচ্ছে পাইকারি মোকামে প্রতি কেজি 57 থেকে 60 টাকা দরে। প্রতি কেজি চালে ফারাক রয়েছে 8 থেকে 10 টাকা, যার মুনাফা চলে যাচ্ছে ব্যবসায়ীর পকেটে। এদিকে চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারে। মোটা জাতের 50-52 টাকা কেজির চাল ঠেকেছে 58 থেকে 60 টাকায়, আর সরু চাল 68 থেকে 75-এর ঘরে। আইবের দূরত্ব তৈরি হয় চাল কিনতে এসে হিসাব মিলাতে হিমশিম ক্রেতারা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, এখন সিন্ডিকেট হচ্ছে, চাল স্টক তুলছে, চালের দাম বেশি। 5 কেজি চাল কিনতে গেলে আপনার মনে করেন যে 40-50 টাকার মতো বেশি লাগতেছে। কেজি প্রতি 8 টাকা 10 টাকা বেড়ে গেছে। চালের দর বৃদ্ধির জন্য মজুত প্রক্রিয়ায় মিল পর্যায়ে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার কৌশল দাবি খুচরা ব্যবসায়ীদের। যারা মজুতদার এরাই বাড়াচ্ছে, তাছাড়া বাড়বে কি জন্য? ঈদের পরেই 300-400 টাকা পড়ছে একটা বস্তার 50 কেজি চালের। হঠাৎ করে চালের দাম বাড়ার কারণে বাজারে একদম ক্রেতা শূন্য হয়ে গেছে। এদিকে চালের বাজারে লাগাম টানতে জেলার মিলগুলোতে খাদ্য বিভাগ চালাচ্ছে মজুত বিরোধী অভিযান। বাজারগুলো আছে, বড় বড় যে গুদাম আছে এবং অন্যান্য যে রাইস মিলগুলো আছে, আমাদের টিম যারা আছে মাঠে কাজ করতেছে, তারা তথ্য সংগ্রহ করতেছে। সেই মোতাবেক আমরা পরবর্তীতে আরো ব্যবস্থা আমাদের জারি থাকবে। আর ব্যবসায়ী নেতারা দেখাচ্ছেন নানা অজুহাত। খুচরা ব্যবসায়ীরা যেটা বলছে সেটা সঠিক না। ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে মূলত চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে। গেল বুড়ো মৌসুমে জেলায় 12 লাখ মেট্রিক টন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,60,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ময়মনসিংহে স্বস্তির খবর নেই সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দাম পাইকারিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। আড়তদারদের দাবি, আবহাওয়ার বিরূপ প্রভাব আর চাহিদার তুলনায় সরবরাহ সংকটে বেড়েছে দাম। হোসেন আলীর ছবিতে আরও জানাচ্ছেন ওবায়দুল হক। ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড়ের মেছোয়া বাজার ভোর থেকেই ব্যস্ততা তুঙ্গে। একদিকে পাইকারি বিক্রেতারা সবজি আনলোড করছেন, অন্যদিকে খুচরা ক্রেতারা দরদাম করে কিনছেন দিনের পণ্য। সপ্তাহ ব্যবধানে বাজারে করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, পটল, বেগুন সহ সব ধরনের সবজি পাইকারিতে বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। কয়েকদিন আগে যে বেগুন পাইকারি বাজারে ছিল 30 থেকে 35 টাকা কেজি, রোববার সেটি বিক্রি হয় 40 থেকে 45 টাকায়। 10 টাকা বেড়ে চিচিঙ্গা ও ঝিঙ্গা বিক্রি হয়েছে 40 টাকায়। 20 টাকা বেড়ে ঢেঁড়স বিক্রি হয়েছে 35 টাকায়। এছাড়া পটল 24, ধুন্দল 30, কাঁচামরিচ 40, বরবটি 50, মুখী কচু 35 থেকে 40 ও ধনেপাতা বিক্রি হয়েছে 250 টাকা কেজি। আমরা মনে দাম বেশি রাখতেছি, আসলে তো আমরা দাম বেশি রাখতেছি না, আমরা বেশি দামে কিনুন লাগতেছে। বেচাকিনি দিই তো বাইরে বেচাকিনি খাওয়া, এই দাম বাড়তি। 2 দিন আগে যে দাম ছিল আজকে একটু দাম বেশি, এই কারণে ঘুরতেছি, মাল কিনতে পারতেছি না। পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন এই দাম বাড়ার পেছনে আছে আবহাওয়ার বিরূপ প্রভাব ও সরবরাহ সংকট। গেছে শুক্রবারে আপনার করলা আছেন 250 টাকা পাল্লা, খুচরা আছেন 60 টাকা কেজি, আর এই সপ্তাহ 70 টাকা পাইকারি, 80 টাকা খুচরা। আর চিচিঙ্গা গেছে সপ্তাহ আছেন 200 টাকা পাল্লা, 50 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি পাইকারি, খুচরা 60 টাকা। আজকে সকালে মনে করেন গাড়ি ঢুকছে বাজারে কম, ফলের দাম কালকে চেয়ে 2-4 টাকা বেশি। বৃষ্টি সেই জন্য একটু দামটা একটু বেশি। পাইকারি পর্যায়ে সবজি কেজিতে 5 থেকে 10 টাকা বাড়ায় খুচরা বাজারে সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত।
ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আয় করল বাংলাদেশ। চলতি অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছেন ৩,০০৪ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের চেয়ে ৬১৩ কোটি ডলার বেশি। এতে রিজার্ভ বেড়ে ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ব্যাংকাররা বলছেন, সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক চাইলে হুন্ডি নিয়ন্ত্রণ করে প্রবাসী আয়ে আরও চমক দিতে পারে। আর অর্থনীতিবিদরা বলছেন, ডলারের বিনিময় হার চাপিয়ে না রাখলে অনেক আগেই রেমিট্যান্স আয় রেকর্ড ছাড়াতো। এদিকে প্রণোদনা ৫% করা সহ বিমানবন্দরে হয়রানি বন্ধের দাবি প্রবাসীদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থান, স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে নতুন উদ্দীপনা প্রবাসী আয়ে। এক বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ ৩০ বিলিয়ন বা ৩,০০৪ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। সরকার পরিবর্তনের পর রেকর্ড নজির স্থাপন প্রবাসী বাংলাদেশিদের। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান ২০০৯-১০ অর্থ বছরের প্রথম ১,০০০ কোটি ডলার ছাড়ায় প্রবাস আয়। এক দশক পর ২০২০-২১ অর্থ বছরের পরিমাণ ২৫০০ কোটি ডলারের ঘরে। আর ২০২৪-২৫ অর্থ বছরের দুদিন বাকি রেখেই সব অঙ্ক পেছনে ফেলে প্রবাস আয় দাঁড়িয়েছে ৩,০০৪ কোটি ডলার, যা ২০২৩-২৪ অর্থ বছরের চেয়ে ৬১৩ কোটি ডলার বেশি। ব্যাংকাররা বলছেন, লেনদেনে হয়েছে ডিজিটালাইজ ও প্রবাস বান্ধব সেবা বেড়েছে ব্যাংকগুলোতে। তবে অবৈধ লেনদেন নিয়ন্ত্রণে রাখতে পারলে আরও সমৃদ্ধ হবে রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক যেভাবে প্রণোদনা সহ অন্য নীতি সহায়তা দিচ্ছে এবং কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু এখন চেঞ্জ করেছে তাদের মাইন্ডসেট। সরকার যদি চায়, আমার সেন্ট্রাল ব্যাংক যদি সে মনিটরিং নিয়ে বাড়ায়, অ্যাবসলিউটলি আপনার এটা কমে আসবে। হুন্ডি কমে আসবে। হুন্ডি কমাইতে পারলে আমার রেমিটেন্স বাড়বে। অর্থনীতিবিদরা মনে করেন, দীর্ঘদিন নীতিগত অনিয়মের কারণেই প্রত্যাশিত রেমিটেন্স আসেনি দেশে। ১০-১২ বছর আগে থেকে আমাদের ক্রমান্বয়ে করা উচিত ছিল। করলে ডলারের দামটা ঠিক জায়গায় থাকলে যেটা হতো, বাইরে থেকে ডলার বেশি আসতো এবং বাইরে আমরা ডলার কম স্পেন্ড করতাম। আর্থিক স্থিতিশীলতার পেছনে গুরুত্বপূর্ণ অবদান প্রবাসী আয়ের। সংশ্লিষ্টদের দাবি, প্রণোদনা সুবিধা বাড়ানো হলে আরও সুবাতাস বইবে রেমিটেন্স প্রবাহে। হয়রানি না হয় এদিক দিয়ে একটু ভালো করে সরকার, তাইলে আর একটু ভালো হবে আর কি। ২.৫% ইয়েতে 5% দিলে আরও একটু ভালো হতো। প্রবাসী ভাতাটা যদি চালু করে দেয় তাহলে সবচেয়ে আমরা খুশি হব। রপ্তানি ও প্রবাসী আয়ে ভর করে দেশের রিজার্ভ রোববার ছাড়িয়েছে ২৬ বিলিয়ন ডলার। প্রবাসে থাকা অবৈধ শ্রমিকদের বৈধকরণ, একই সঙ্গে দক্ষ শ্রমিক প্রেরণে জোর দিতে পারলে বছরে ৫০ বিলিয়ন ডলার সমমূল্যের প্রবাসী আয় অর্জন করা অসম্ভব নয় বলে মনে করেন এই রেমিটেন্স যোদ্ধারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জাতিগত বৈচিত্র্য ও প্রজন্ম বিবেচনায় সব সমস্যার সমাধান খুঁজে তা উন্নয়নে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনূস সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস একাডেমিয়া সংলাপে একথা বলেন তিনি। এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সংলাপে উপস্থিত অন্য উপদেষ্টারাও। জাতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনূস সেন্টারের সঙ্গে যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সোশ্যাল বিজনেস একাডেমিয়া সংলাপ ২০২৫। আয়োজনের শুরুতে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, একজন গবেষক, শিক্ষক এবং কর্মী হিসেবে সবার উচিত জাতিগত বৈচিত্র্য ও প্রজন্ম ভিত্তিক প্রেক্ষাপটে সকল সমস্যার সমাধান খুঁজে বের করা এবং তার উন্নয়ন করা। In the classrooms, boardrooms, and communities across Bangladesh and beyond. Let us continue to work together in building a world of 3 zeros. আয়োজনে উপস্থিত ছিলেন আরও ২ উপদেষ্টা। তারা বলেন, এগিয়ে চলার অগ্রযাত্রায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে, হতে হবে একতাবদ্ধ। My ministries must pledge to the carriers of this vision. We must pledge to be the carriers of this vision so that together we can create a new Bangladesh, more humane, more just, and more whole. The 3-0 theory is steadily gaining popularity as a forward-thinking and practical model for building a better and more equitable world. It envisions of a future with zero poverty, zero unemployment, and zero net carbon emission. দিনব্যাপী এই আয়োজনে এনএসইউ, সোশ্যাল বিজনেস সেন্টার সহ 3টি সেন্টার উদ্বোধন করা হয়। পাশাপাশি আলোচনা হয় উচ্চশিক্ষায়, সামাজিক ব্যবসায় নীতিমালা একীভূত করার প্রক্রিয়া নিয়েও। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।
মৌসুমের শুরুতেই তীব্র ভাঙন দেখা দিয়েছে বরিশাল বিভাগের বিভিন্ন নদী তীরবর্তী এলাকায়। অন্তত 61 কিলোমিটার ভাঙন এলাকা চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছর হাজারো মানুষ হচ্ছেন গৃহহারা। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। 200 কোটি টাকার প্রকল্প জমা দেওয়া আছে জানিয়ে ভাঙন প্রতিরোধে কাজ চলছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। ষাটোর্ধ্ব নীলুফা বেগম অসহায়ের মতো তাকিয়ে থাকে। নদীর পানিতে মিশেছে তার চোখের পানি। কারণ ভিটেমাটির মোট জমির 3 ভাগের 2 ভাগই নদীগর্ভে বিলীন হয়ে বাকি যেটুকু আছে তাও যায় যায় অবস্থা। নদীতে প্রায় বারানি বলতে লইয়ে গেছে, আমরা বাড়ি রাখবো এমন কোনো টপিক নেই। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চরাইচা এলাকায় কীর্তনখোলার থাবায় বিপর্যস্ত বাসিন্দারা। নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আমাদের সামনে আরো প্রায় আধা কিলোমিটারের মতো জায়গা ছিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে বাড়ি ঘর এদিকে চাপে গেছে। এই সাইডে 4-5টা ঘর ছিল, এখন জায়গাও নাই, পরে মানুষের জায়গায় থাকতে হইতেছে। করুণ গল্প পটুয়াখালী গলাচিপার শাহিদা বেগমেরও। একবার নয়, বুড়াগৌরাঙ্গের ভাঙনে পর্যন্ত 4 বার ঘর সরাতে হয়েছে শাহিদাকে। শেষ আশ্রয়টুকু হারিয়ে নিঃস্ব তার পরিবার। জায়গা জমি সব ভেঙে গেছে, আমরা মানের জায়গা একটু ছাপড়া দিছি। শাহিদার মতো পটুয়াখালীর বিভিন্ন উপজেলার শত শত পরিবার একই দুর্ভোগের মুখোমুখি। প্রতিটি ঘূর্ণিঝড়, প্রতিটি জলোচ্ছ্বাস এক একটা অভিশাপ হয়ে নেমেছে উপকূলবাসীর বুকে। মাদ্রাসা, মসজিদ, স্কুল সব শেষ হয়ে গেছে। টা আমাদের যদি একটুখানি মজবুত হয়, সরকার যদি একটু বেশি করিয়ে দেয়, তাহলে আমরা একটু বাঁচতে পারি। এদিকে 40 বছরেরও বেশি সময় ধরে নদীগর্ভে বিলীন হচ্ছে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী পাড়ের জনপদ। কিন্তু ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেই কার্যকরী পদক্ষেপ। ভাঙিয়ে গেছে 3-4 বার, ঘর দুয়ার পাল্টাই হেলাইছি। এখন আমরা হেরাম টপিক নাই যে আমরা এই ঘর দুয়ার আবার জায়গা পাল্টাম বা একটা ঘর দুয়ার উঠামু। তবে ভাঙন রোধে কাজ চলছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। সমীক্ষার রিপোর্টের প্রেক্ষিতে আমরা দ্রুত প্রকল্প প্রণয়ন করে অনুমোদনের প্রেক্ষিতে আমরা কাজ বাস্তবায়ন করব। অতি ঝুঁকিপূর্ণ যে সমস্ত জায়গা এবং গুরুত্বপূর্ণ যে অবকাঠামো আছে, আমরা এরকম জায়গা প্রায় 6 কিলোমিটার জায়গার আমরা কাজ হাতে নিয়েছি। বরিশাল বিভাগের 6 জেলায় 61 কিলোমিটার ভাঙন তীব্র এলাকা চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। অপহরণের প্রায় 5 ঘন্টা পর পাশের জেলায় ঝিনাইদহ থেকে উদ্ধার করা হচ্ছে স্কুল ছাত্র। তবে আটক করা যায়নি অপহরণে জড়িত কাউকে। রোববার বিকেলে ঝিনাইদহ সদরে আমতলা বাজার এলাকা থেকে সিয়ামকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে স্কুলে যাওয়ার পথে মাগুরার মোহাম্মদপুর এলাকা থেকে অজ্ঞাত কয়েকজন জোরপূর্বক সিয়ামকে মাইক্রোবাসে তুলে নেয়। দুপুরে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের আমতলা বাজারে মাইক্রোবাসটি থামলে কৌশলে গাড়ি থেকে বেরিয়ে যায় সিয়াম। পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয় সে। পরে ওই বাড়ির লোকজন যোগাযোগ করে সিয়ামের পরিবারের সঙ্গে থানায় সহায়তায় উদ্ধার করা হয় কিশোরকে। মাগুরার বিনোদপুর মাধ্যমিক বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্র সিয়াম। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন মাহাদি ধ্রুব। সাদিক, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। উপকূলে অবৈধ ট্রলিং বোটের দৌরাত্মে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ। উৎপাদন ব্যাহত হয়, সমুদ্রে দেখা দিয়েছে মাছের সংকট। গবেষকরা বলছেন, অবৈধ ট্রলিংয়ের কারণে সমুদ্রে মাছের আবাসস্থল ও বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে। এতে উৎপাদন ও প্রজনন কমেছে। এজন্য অবৈধ ট্রলিং বোট বন্ধের দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। কাঠের তৈরি ট্রলারে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন লোহার উপকরণ যুক্ত করে সমুদ্রে যান্ত্রিক পদ্ধতিতে মাছ আহরণের জন্য তৈরি করা হয়েছে ট্রলিং বোট। নিষিদ্ধ এই নৌযান সমুদ্রে মাছ আহরণে দাপিয়ে বেড়াচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রলিং বোট দিয়ে 40 মিটার গভীরতার বেশি পানিতে মাছ শিকারের অনুমতি রয়েছে, কিন্তু সক্ষমতা না থাকায় অবৈধ ট্রলিং বোট 5 থেকে 10 মিটার গভীরতায় গিয়ে মাছ আহরণ করছে। ছোট ফাঁসের জালে মারা পড়ছে সব আকৃতির মাছ। ধ্বংস হচ্ছে সমুদ্রে মাছের আবাসস্থল। ছোট ছোট ইলিশ মাছের পোনা ট্রলিং মাইরা নদীতে ফালাই দেয়। এই ট্রলিং এর কারণে কোনো আমরা মোরা মাছই পাই না।
ট্রলিংওয়ালারাই শুধু এই 50 জন বাঁচবে, আর বাংলাদেশের যে এই 3-4 কোটি মৎস্যজীবী এরা বাঁচবে না। গবেষকরা জানান, অবৈধ ট্রলিং বোটের দৌরাত্ম্যের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র। তাই সমুদ্রে কমেছে মাছের প্রজনন, উৎপাদন ও আহরণ। যে অঞ্চলে মাছ হচ্ছে ডিম ছাড়ে, খাবার খায় এবং বসবাস করে, সেই অঞ্চলগুলো ধ্বংস করতেছে। ফলে হচ্ছে যে সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে মাছের প্রজননের ক্ষেত্রে। উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ ট্রলিং বন্ধে সোচ্চার রয়েছেন তারা। কোস্টগার্ড খুবই অ্যাক্টিভ, এখানে আমরা তাদের সাথে মিলেমিশে কাজটা করছি যাতে সমূলে বিনাশ করা যায়। ট্রলিং সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য বাংলাদেশ কোস্টগার্ডে পূর্বের মতোই অভিযান অব্যাহত থাকবে। গত 17 জুন পাথরঘাটায় 2টি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে মালিক পক্ষের লোকজন হামলা চালায় কোস্টগার্ডের ওপর। ভাঙচুর করা হয় কোস্টগার্ডের গাড়ি। এ ঘটনার মামলায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। পর্যটন নগরী কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ কিংবা নালা নর্দমার পয়ঃবর্জ্য সরাসরি নামছে বঙ্গোপসাগরে। কোনো ধরনের শোধন ছাড়াই এসব দূষিত পানি সমুদ্রে পড়ায় মারাত্মক দূষণের শিকার হচ্ছে সমুদ্র সৈকত। বিশেষজ্ঞরা মনে করছেন যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। আর সমস্যা নিরসনে সবাই একযোগে কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের কলাতলি মেম্বারের ঘাটা, যেখানে ফেলা হয়েছে ময়লা আবর্জনা, তার সঙ্গে যুক্ত হয়েছে ঘরবাড়ি কিংবা নানা স্থাপনার অপরিশোধিত পয়ঃবর্জ্য। আর নালা নর্দমা দিয়ে পানির ঢল এসে অপরিশোধিত পয়ঃবর্জ্য ও ময়লা আবর্জনা যা মিশছে বঙ্গোপসাগরে। শুধু মেম্বারের ঘাটা নয়, সমুদ্র সৈকতে ডিভাইন পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট সহ একাধিক পয়েন্টে সৃষ্টি হয়েছে খাল। আর এই খাল দিয়ে হোটেল, মোটেল জোনের ময়লা পানি সরাসরি চলে যাচ্ছে সাগরে। স্থানীয়দের দাবি, অনেক ব্যবসা প্রতিষ্ঠান সৈকতের বালিয়াড়িকে বানিয়েছে নিজেদের ময়লা ফেলার স্থান। আবার অনেকে বালিয়াড়ির নিচ দিয়ে পাইপের মাধ্যমে ফেলছেন পানি। পৌরসভার লোক এসে এখানে ডাস্টবিনে ফেলে, ডাস্টবিনের অভাব যেগুলো এখানে ফেলে এগুলো নিয়ে যায় না। অনেক ধরনের ময়লা ফেলে, কোনো কারো দেখার মতো মানুষ থাকে না। সব পানি সাগরে যাচ্ছে, সব ময়লা সাগরে যাচ্ছে। সমুদ্র সৈকতের একাধিক পয়েন্ট দিয়ে প্রতিদিনই সাগরে নামছে শত শত পর্যটক, কিন্তু ময়লার পানির দুর্গন্ধের কারণে পর্যটকদের হাঁটা চলা কঠিন হয়ে পড়েছে। হোটেলের ময়লা পানিগুলা সাগরের দিকে চলে আসতেছে, অনেকের গায়ে খাজানি হচ্ছে, চুলকানি হচ্ছে, এই ভয়ে কেউ আসতেছে না। সুন্দর সমুদ্রের সামনে এত এরকম ময়লা একটা পরিবেশ, মানে খুবই বিব্রত এবং খুবই বিরক্ত লাগে। লাইফগার্ড কর্মীরা বলছেন, খাল হয়ে পানি পড়ায় সাগরে সৃষ্টি হওয়া গর্তে দুর্ঘটনা কবলিত হচ্ছে পর্যটকরা। আর অপরিশোধিত পয়ঃবর্জ্য সাগরে মিশে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে বলে মনে করছেন সমুদ্র বিশেষজ্ঞরা। পর্যাপ্ত সিউরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কিন্তু হোটেল মোটেলগুলোতে স্থাপন করা হয়নি। প্রতিনিয়ত পরিবেশের যাতে নিয়মকানুনগুলো হোটেলের কর্তৃপক্ষ মেনে চলে, সেই অনুযায়ী তদারকি জোরদার করা উচিত। তবে প্রশাসন জানিয়েছে এই সমস্যার নিরসনে সবাই একযোগে কাজ করছে। এই সকল বিষয়ে আমরা এখানে যারা হোটেল, মোটেল বা অন্যান্য বিজনেসে যারা আছেন তাদেরও সহযোগিতা চাচ্ছি। আর পাশাপাশি হচ্ছে তাদের মধ্যে আমাদের যেই নির্দেশনা থাকে সেটি অমান্য করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। এরই মধ্যে সমুদ্র সৈকতের ডিভাইন পয়েন্টের বালিয়াড়িতে কৃত্রিম খাল বানানো হলেও তা ভরাট করে দিয়েছে প্রশাসন। আর সাগরে অপরিশোধিত পয়ঃবর্জ্য যাওয়ায় একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কোটি টাকা ব্যয়ে এলজিইডি নির্মাণাধীন 3টি সেতুর কাজ বছরের পর বছর ফেলে রেখেছে ঠিকাদার। এতে যাতায়াত ভোগান্তিতে 10 গ্রামের প্রায় 1.5 লাখ মানুষ। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতুগুলোর কাজ শেষ করার আশ্বাস নির্বাহী প্রকৌশলী জিয়াউল হকের তথ্য ছবিতে রিপোর্ট। দেখে মনে হবে পরিত্যক্ত, অথচ আংশিক নির্মাণের পর ফেলে রাখা হয়েছে সেতু, চলাচলে ভোগান্তি। পিরোজপুর সদরের সঙ্গে শারিকতলা ইউনিয়নের যোগাযোগের সবথেকে সহজ পন্থা কুমিরমারা শারিকতলা ডুমুরিতলা সড়ক। সড়কটিতে থাকা শারিকতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেতু, কুমিরমারা আবাসন ও নলপুনিয়া বাজার সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ। ঠিকাদার বছরের পর বছর কাজ ফেলে রাখায় ভোগান্তিতে 10 গ্রামের প্রায় 1.5 লাখ মানুষ। তাদের অভিযোগ, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় কাজ শেষ না করে ক্ষমতার অপব্যবহার করে টাকা উঠিয়ে নিয়েছেন ঠিকাদার। প্রায় 3 বছর হয়ে গেল
এই করতেছি এরকম করতে করতে টাকা উঠাই নিয়ে এইভাবে ফেলাই রাখছে, এখানে মানুষ যাতায়াত করতে পারে না। তো এই 2021 সাল থেকে এই কাজ করছে, কিন্তু এই এখন পর্যন্ত কোনো কাজের কিছু করতে পারে না। ভিতরে গ্রাম আছে, এই সামনে গ্রাম আছে, লোকজন এগুলো ওই আবাসনে যাইতে পারে না, আবাসনের লোক এই পাশে আইতে পারতে আছে না। এই সামনে বৃষ্টির সিজন আইছে, মানুষ কেমনে পারাবে? এখান থেকে একটা অন্তত ব্রিজ এবং বা কালভার্টের যে কোনো ব্যবস্থা করলে হয়তো মানুষ চলাচল করতে পারবে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতুগুলোর কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানালেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। কথা বলতেছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে তারা এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য তারা যদি সেখান থেকে আমাদেরকে সাপোর্ট দেয়, আমরা খুব দ্রুতই ওই ঠিকাদারের মাধ্যমে আবার সেই কাজগুলো আবার শুরু করে শেষ করে মানুষের দুর্ভোগটা আসলে শেষ করার চেষ্টা করতেছি। আইবিআরপি প্রকল্পের আওতায় প্রায় 6 কোটি টাকা ব্যয়ে সেতু 3টির কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল। 2021 সালে ফেব্রুয়ারিতে কাজ শুরু হয়ে 2022 সালে ফেব্রুয়ারিতে শেষ করার কথা ছিল। সময় সংবাদ, পিরোজপুর। পরিবহনের চাপ বাড়লেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পটুয়াখালী বাস টার্মিনালে। সামান্য বৃষ্টিতে জমে যায় পানি। জর্জীর্ণ অবস্থায় প্রতিদিন 300 বাসে 8 থেকে 10 হাজার যাত্রী যাতায়াত করে এই টার্মিনাল দিয়ে। আধুনিক বাস টার্মিনাল নির্মাণের কথা জানায় পৌর কর্তৃপক্ষ। সুজন দামের ছবি ও মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। অভ্যন্তরীণ 7টি রুটের 150টি বাস সহ দেশের বিভিন্ন জেলার আরও 1.5 শতাধিক বাসের একমাত্র স্ট্যান্ড পটুয়াখালী বাস টার্মিনাল। প্রতিদিন 8 থেকে 10 হাজার যাত্রী নিয়ে যাতায়াত করে পরিবহনগুলো, অথচ বেহাল অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। সামান্য বৃষ্টিতে জমে যায় পানি, গাড়ি ধোয়া পানিতেও সৃষ্টি হয় কাদামাটি। এতে একদিকে যেমন ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা, অপরদিকে যন্ত্রপাতি ক্ষতি হলে পরিবহনেও বাড়ে কারিগরি ব্যয়। যাত্রী ছাউনি নাই, টয়লেট নাই, যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে। কাদা পানি, যাত্রী আসতে পারে না, গাড়িতে উঠতে পারে না, নোংরা করে গাড়ি। তারপর আমার এই যে পাত্তি ভেঙে গেছে, এখন এই পাত্তি ভাঙা সমস্যা হলে আমি কেমনে যাবো ঢাকার শহরে? যখন এই বাস স্ট্যান্ডে নামে তখনই তাদের এই বাস স্ট্যান্ডের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। পৌরসভাকে আমরা বারবার এই বিষয়ে বলা সত্ত্বেও তারা আংশিক একটু রিপেয়ার করে, বাকি অংশটুকু আবার ফাঁকা থাকে, যেখানে আজ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। নতুন একটি প্রকল্পের মাধ্যমে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের কথা জানায় পৌর কর্তৃপক্ষ। আধুনিক বাস স্ট্যান্ড করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে 35 কোটি টাকা একটা ডিপিপি তৈরি করা হয়েছে শুধু বাস স্ট্যান্ডের জন্য। ওই বাস স্ট্যান্ডটা যদি আমরা অনুমোদন পাই, তাহলে আমরা বাস স্ট্যান্ডটা আধুনিক একটা বাস স্ট্যান্ড আমরা তৈরি করে জনগণকে উপহার দিতে পারব। 2003 সালে 2 একর জমির ওপর 1,65,00,000 টাকা ব্যয়ে টার্মিনালটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সময় সংবাদ, পটুয়াখালী। গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 47 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন অনেকেই। ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে চিকিৎসা সেবা প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা MSF। এদিকে নেতানিয়াহু বাহিনীর কাছে গাজা যুদ্ধবিরতি করার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় দখলদার বাহিনীর বর্বরতা কেবল বেড়েই চলেছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটিতে দিশেহারা জীবনযাপন করছে নিরীহ ফিলিস্তিনিরা। স্থানীয় সময় রোববার গাজার জাবালিয়া, খান ইউনিস সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বহু মানুষ হতাহত হয়। একই দিন চিকিৎসা সেবা দানকারী আন্তর্জাতিক সংস্থা MSF সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজা নিয়ে একটি বার্তা দেয়। সংস্থাটির মতে গাজাবাসীরা এক অসহনীয় দোটানায় পড়েছে। ত্রাণ বিতরণ কেন্দ্রকে মানবিক সহায়তা নয়, বরং গণহত্যা বলে উল্লেখ করে সংস্থাটি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গাজায় যুদ্ধবিরতি চুক্তি করে গাজায় আটকে থাকা ইসরায়েলের জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আগামী সপ্তাহে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করার পরিকল্পনা করছেন বলে জানায় ইসরায়েলের এক কর্মকর্তা। সেখানে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। একই দিন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের সঙ্গে কথা বলার সময় বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রধান অগ্রাধিকার জিম্মিদের ফিরিয়ে আনা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলাকে পাগলামি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বিচার থামাতে কৌশলে চাপও দিয়েছেন তিনি।
পাশাপাশি ইরানের সঙ্গে উত্তেজনা সামলাতে নেতানিয়াহুর ভূমিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলা নিয়ে কড়া মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, লাগামহীন কৌশলীরা নেতানিয়াহুর সঙ্গে যা করছেন তা পাগলামি। দুর্নীতির মামলাকে সরাসরি হামাসের সঙ্গে শান্তি আলোচনায় বাধা হিসেবে তুলে ধরেন তিনি। পোস্টে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে রক্ষা ও সহায়তায় শত শত কোটি ডলার ব্যয় করে। এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। পাশাপাশি ইরানের সঙ্গে উত্তেজনা সামলাতে নেতানিয়াহুর ভূমিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। 2020 সালে শুরু হওয়া মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। সোমবার আদালতে জেরা হওয়ার কথা থাকলেও শুনানি পিছিয়ে যায়। তার আইনজীবীরা ইরান ইস্যুতে যুদ্ধের ঝুঁকি দেখিয়ে সময় চাইলেও আদালত তা প্রত্যাখ্যান করেছিল। পরে বিচারক নিজ উদ্যোগে শুনানি পেছান। ইসরায়েলি পার্লামেন্টের একাধিক সদস্য অভিযোগ করেন, আঞ্চলিক উত্তেজনাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের বিচার এড়াতে চাইছেন নেতানিয়াহু। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত এরই মধ্যে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কারাগারে অন্তত 71 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পেজেশকিয়ান প্রশাসন। হতাহতদের মধ্যে রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা, সামরিক সেবায় নিয়োজিত তরুণ বন্দী এবং তাদের দেখতে আসা পরিবারবর্গ। 23 জুন হওয়া এই হামলায় কারাগারের আশেপাশে থাকা বাসিন্দারাও আহত হন। এ অবস্থায় বাকি বন্দীদের তেহরানের অন্যান্য জেলে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর। রাজনৈতিক বন্দীদের জন্য তেহরানের সবচেয়ে কুখ্যাত কারাগারে এই হামলা চালায় ইসরায়েল। টিকটক বিক্রির জন্য অত্যন্ত ধনী ব্যক্তিদের একটি ক্রেতা গোষ্ঠী খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের পরিচয় প্রকাশ করবেন বলেও জানান তিনি। তবে টিকটক বিক্রির বিষয়টি চূড়ান্ত হতে চীনা সরকারের অনুমোদন লাগবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের ক্রেতা কারা হতে যাচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যে তা প্রকাশ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। জানান, টিকটক বিক্রির জন্য অত্যন্ত ধনী ব্যক্তিদের একটি ক্রেতা গোষ্ঠী খুঁজে পেয়েছেন তিনি। ট্রাম্প বলেন, এই চুক্তি কার্যকরের জন্য চীনা সরকারের অনুমোদন প্রয়োজন হতে পারে। এ বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্মতি আশা করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বন্ধ বা বিক্রির জন্য নির্ধারিত সময়সীমা আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ান ট্রাম্প। নির্বাচনের সময় তরুণদের মধ্যে টিকটক তার জনপ্রিয়তা বাড়িয়েছে বলেও দাবি করেন তিনি। 2024 সালের এক মার্কিন আইনে বলা হয়, বাইটড্যান্স যদি জানুয়ারির 19 তারিখের মধ্যে টিকটকের মার্কিন সম্পদ বিক্রির প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি না দেখাতে পারে তবে অ্যাপটি বন্ধ করে দিতে হবে। যদিও ট্রাম্প এই সময়সীমা এরই মধ্যে 3 বার বাড়িয়েছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। চীন থেকে 340 কোটি ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন পেয়েছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে থাকা পুরনো অর্থের মেয়াদ বাড়ানোর পাশাপাশি নতুন করে ঋণ পুনর্বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। IMF এর ঋণ সহায়তা এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মত পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। পাকিস্তানের জন্য 340 কোটি ডলার বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে চীন। স্থানীয় সময় রোববার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কথা বলেন। এর পাশাপাশি পুনর্বিনিয়োগ করা হবে সম্প্রতি শোধ করা আরও 130 কোটি ডলারের ঋণ। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এসব তথ্য জানা যায়। এদিকে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ইসলামাবাদকে 210 কোটি ডলারের বেশি ঋণ দিয়েছিল বেইজিং, যা গেল 3 অর্থ বছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রয়েছে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, সাম্প্রতিক বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণের সঙ্গে বেইজিং এর সহায়তা মিলে পাকিস্তানের বৈদেশিক রিজার্ভের পরিমাণ 1400 কোটি ডলারের উন্নীত হতে পারে। মধ্যপ্রাচ্যের একাধিক বাণিজ্যিক ব্যাংক থেকে 100 কোটি এবং পক্ষ থেকে 50 কোটি ডলার দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
IMF এর বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী জুনের শেষ নাগাদ পাকিস্তানকে কমপক্ষে $1,400 কোটি বৈদেশিক রিজার্ভ বজায় রাখতে হবে। ইসলামাবাদ বলছে এই পদক্ষেপগুলো IMF এর বেল আউট কর্মসূচির আওতায় স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টার সহায়ক হবে। $700 কোটি IMF ঋণ সহায়তা এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে অর্থনীতি এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে মত পাকিস্তানের কর্মকর্তাদের। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ছুরিকাঘাতে ইতালিতে খুন হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। এ নিয়ে রোমে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বিক্ষোভে যোগ দেন বেশ কয়েকজন ইতালি নাগরিকও। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ইতালিতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আবারও এক বাংলাদেশি খুন হয়েছেন। রাজধানী রোমের ক্রিস্টোফোরো কলম্বো এলাকায় প্রধান সড়কের ফুটপাতে 28 বছর বয়সী মামুন খান নামের ওই যুবক খুন হন। জানা গেছে কাজ শেষে বাড়ি ফেরার পথে মরক্কোর অধিবাসী অপর প্রবাসী তাকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন ওই এলাকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। নারী শক্তি মহিলা সংগঠনের ব্যানারে এক বিশাল বিক্ষোভ করেন তারা। এতে যোগ দেন কয়েকজন ইতালীয় নাগরিকও। অবিলম্বে হত্যাকারীকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিহত মামুনের পরিবারকে সহায়তা দেওয়ার আহ্বান জানান তারা। যে হত্যাকাণ্ড ঘটেছে সেটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। আমরা বাঙালি কমিউনিটি ইতালিয়ান সরকারের কাছে আমরা দাবি করছি দৃষ্টান্তমূলক শাস্তি। পৌরসভার প্রেসিডেন্টের কাছে আমরা আবেদন করেছি, ওর ফ্যামিলি এই মামুনের টাকায় চলতো, তার ভাই একটা আছে 20 বছরে, তাকে যেন নিয়ে আসা হয়। আমরা এই আবেদন তার কাছে করেছি। ইতালি প্রবাসী বাংলাদেশিদের সুনাম রয়েছে এখানে। এই হত্যার ঘটনায় আমরা শোক প্রকাশ করছি এবং আমরা আশা করি এই হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করবে এবং বিচারের মুখোমুখি করবে। এ ধরনের ঘটনায় আমরা বিব্রত। এর আগে মে মাসের 27 তারিখে নাহিদ মিয়া নামের এক বাংলাদেশি রোমের আরদিয়া এলাকায় তার নিজস্ব পেট্রোল পাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারান। রাজধানী রোমের এই হত্যাকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। কাস্পিয়ান সাগর শুকিয়ে যাচ্ছে আর সেটা খালি চোখেই দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত শিল্প সম্প্রসারণ এবং দূষণের কারণে মধ্য এশিয়ার এই বৃহত্তর জলাধার হারাচ্ছে প্রাণ। কাজাখস্তানের বাসিন্দারা বলছেন একসময় যেখানে তরতাজা ক্যাভিয়ার পাওয়া যেত সেখানে এখন চোখে পড়ে শুকনো পার আর মরে যাওয়া মাছ। রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান ও ইরান 5টি দেশের সীমান্ত জুড়ে বিস্তৃত ক্যাসপিয়ান সাগর বিশ্বের বৃহত্তম ভূমিবদ্ধ জলাশয়, যা ইউরোপ এশিয়ার বাণিজ্যিক মিডল করিডর হিসেবে পরিচিত। কিন্তু এখন গবেষকরা সতর্ক করেছেন আগামী কয়েক দশকে এই সাগরের সিংহভাগ হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। বিশ্বখ্যাত নেচার ম্যাগাজিনে প্রকাশিত গবেষণা অনুযায়ী 34% পর্যন্ত জলসীমা কমে যেতে পারে। এতে ধ্বংস হয়ে যাবে ক্যাসপিয়ান সিল ও স্টারজান মাছের মতো অনন্য প্রাণীর আবাসস্থল। এমনকি পানির স্তর যদি 5 থেকে 10 মিটারও কমে যায়, তাতে ভেঙে পড়বে স্থানীয় বাস্তুতন্ত্র। এই সংকটের মূল কারণ শুধু জলবায়ু পরিবর্তন নয়। ইউরোপের দীর্ঘতম নদী ভোলগা থেকে 80 থেকে 85% পানি আসে ক্যাসপিয়ানে, কিন্তু রাশিয়ার একের পর এক বাঁধ ও জলাধার নির্মাণের কারণে সেই প্রবাহ মারাত্মকভাবে কমে গেছে। শহরের দোকানে এখন আর প্রাকৃতিক ক্যাভিয়ার পাওয়া যায় না। এর সঙ্গে যোগ হয়েছে তেল ও গ্যাস উত্তোলনের দূষণ। কাজাখস্তানের উপকূলে সোভিয়েত আমলে আবিষ্কৃত তেল ক্ষেত্র পরিচালনা করছে বিদেশি কোম্পানিগুলো। অভিযোগ উঠেছে অনেক তথ্য গোপন রাখা হয়েছে আন্তর্জাতিক আইন ব্যবস্থার আড়ালে। এদিকে জার্মানির মতো দেশ ক্যাসপিয়ান অঞ্চল থেকে হাইড্রোজেন জ্বালানি নিতে চায়। গবেষকরা বলছেন ইউরোপ পরিবেশ বান্ধব জ্বালানি পেলেও এর কারণে সৃষ্ট পরিবেশগত বর্জ্য আর পানির দূষণ ক্যাসপিয়ান অঞ্চলেই থেকে যাবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চীনা পপ আর্ট চরিত্র লাবুবু এবার শুধু খেলনা নয়, জায়গা করে নিয়েছে খাবারের প্লেটও। মস্কোর একটি রেস্টুরেন্টে এখন মিলছে লাবুবু আকৃতির এক অভিনব ডেজার্ট, যার দাম 400 রুবল। শিশু থেকে তারকা সবাইকে মোহিত করছে সাদা চকলেট মোড়ানো এই লাবুবু। মস্কোর বিবিরিয়েভো রেস্টুরেন্টে ঢুকলে দেখা মিলে এক রঙিন জিনিস। খেলনা নয়, বরং খাওয়ার উপযোগী এই লাবুবু। সাদা চকলেটের আবরণে মোড়া এই বিশেষ ডেজার্টের ভেতরে রয়েছে ফলের মোস। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায় প্রথম 2 সপ্তাহে প্রতিদিন শত শত ফোন আসে। চাহিদা অনেক বেশি থাকায় এখন পর্যন্ত 300-র বেশি বিক্রি হয়ে গেছে এই লাবুবু। ডেজার্টটি চালুর প্রথম 2 সপ্তাহে অনেক হইচই ছিল। প্রতিদিন আমাদের কাছে অনেক ফোন কল আসতো। তখন গ্রাহকদের অনেক ভিড় ছিল।
চাহিদাও ছিল অনেক বেশি। এখন একটু কমেছে কারণ অফারটা অনেক দিন ধরে চলছে। তবুও আমরা 300টির মতো এই ডেজার্ট বিক্রি করেছি। শুধু স্বাদের জন্যই নয়, শিশুদের কাছে এই ডেজার্ট যেন এক স্বপ্নের খেলনা। ছোট লাবুবু খেলনার হুবহু কপি বলে একে ঘিরে বাড়তি উত্তেজনা রয়েছে। একই সঙ্গে ফ্যাশন প্রেমীরা লাবুবুকে দেখছেন ট্রেন্ডি ব্যাগ অ্যাক্সেসরি হিসেবে। ফলে রেস্টুরেন্টে ভিড় জমাচ্ছেন দুই প্রজন্মের দুই ভিন্ন শ্রেণীর ক্রেতা। ডেজার্টের সঙ্গে ক্রেতারা পাচ্ছেন একটি লাবুবু রেপ্লিকা উপহার হিসেবে। যারা আগেভাগে অর্ডার করেছেন তারা পেয়েছেন মূল লিমিটেড এডিশন লাবুবু খেলনা। অন্যদের জন্য রয়েছে দেখতে প্রায় একই রকম উচ্চমানের কপি, যার দাম প্রায় 4500 রুবল, যা 6000 টাকার মতো। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছায় নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয়ে উচ্ছ্বসিত কোচ ও ফুটবলাররা। শক্তিশালী বাহরাইনকে বড় ব্যবধানে হারানোয় ফুটবলারদের প্রশংসায় ভাসছেন কোচ পিটার বাটলার। তার মাঠে শতভাগ উজাড় করে খেলায় এ জয় সম্ভব হয়েছে বলে মনে করেন জোড়া গোল করা তহুরা ও অধিনায়ক তাফাইদা। আমাদের প্রস্তুতি ভালো ছিল, দলের সবাই খুব ব্রিলিয়ান্ট। ক্যাম্পে থাকাকালীন ওদের কঠোর পরিশ্রমের জন্যই এই জয় পাওয়া সম্ভব হয়েছে। পাইপলাইনে থাকা সবাই খুব ভালো, জুনিয়ররা খুব ভালো খেলেছে। তহুরা, শামসুন্নাহাররা দুর্দান্ত খেলেছে। আগামী ম্যাচেও ভালো খেলার প্রত্যাশা। প্রথম ম্যাচ আমাদের টার্গেট ছিল জেতা, আমরা জিতছি। আমাদের গোল ব্যবধান বাড়ানোর কথা ছিল, আমরা সেটাই চেষ্টা করেছি। এখন আমাদের টার্গেট পরবর্তী ম্যাচ মায়ানমার নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই 100% দিয়ে খেলছে। আর কিপার থেকে শুরু করে ডিফেন্স, তারপরে মিডফিল্ড, যারা উপরে গেছে, আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আমরা। আর আল্লাহর রহমতে আমরা ম্যাচটা উইন করতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। দ্বিতীয় দিনের ট্রায়ালে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন প্রবাসী ফুটবলাররা। তাদের বিশ্বাস, সুযোগ পেলে তারা ভূমিকা রাখতে পারবেন দেশের ফুটবল ডেভেলপমেন্টে। এদিকে ট্রায়াল শেষে এদিন গণমাধ্যমে কথা বলেনি কোনো কোচ। তবে প্রবাসীদের ট্রায়ালে আনা ড্যানিশ কোচের দাবি, এ দলের অনেকেরই যোগ্যতা আছে লাল সবুজ ফুটবলের বিভিন্ন বয়স ভিত্তিক দলে খেলার। তারকা হয়ে ওঠার আগেই যেন তারা তারকা। স্টেডিয়ামে ঢোকা কিংবা বের হওয়ার সময় সেলফি শিকারীদের ভিড় কম যায়নি গণমাধ্যমগুলো। তারা বিদেশ থেকে এসেছেন বলেই হয়তো প্রেক্ষাপট আলাদা। যদিও ট্রায়ালের জন্য আসা এসব প্রবাসীরা কেমন করছেন সেটা এখন পর্যন্ত অজানাই সবার কাছে। প্রথম দিনের ট্রায়াল শেষে ফিটনেস নিয়ে কোচিং প্যানেলের এক সদস্যের মন্তব্য অপেশাদারিত্বের শামিল। নতুন পরিবেশে এসে খুব সহসাই মানিয়ে নেওয়া অনেক পেশাদার ফুটবলারের ক্ষেত্রেও অসম্ভব। যদিও দ্বিতীয় দিনে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন তারা। গতকালের তুলনায় আজ কিছুটা ভালো বোধ করছি। আসলে হুট করে এসে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া আমার জন্য সহজ ছিল না, তবে এখন মনে হচ্ছে সময় পেলে এটা ঠিক হয়ে যাবে। আর আজকে ট্রায়ালও বেশ ভালো হয়েছে। আমি বাংলাদেশের হয়ে খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আমার বিশ্বাস আমি ঠিকই দলে জায়গা করে নেব। এরই মধ্যে অনেকেই আমাদের দেখতে আসছে, বিষয়টা আমার বেশ ভালো লেগেছে। আমি তাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই। দুদিনের ট্রায়ালে কেমন করেছেন প্রবাসীরা তা নিয়ে মুখে কুলুপ কোচিং প্যানেলের। তবে ঠিকই মার্কিং করেছেন তাদের বাংলাদেশে নিয়ে আসার পেছনে ভূমিকা রাখা কোচ সাকিব মাহমুদ। এমন অনেকেই নাকি এই দলে আছেন যারা এখনই বয়স ভিত্তিকে সরাসরি খেলার জন্য প্রস্তুত। কিছু প্লেয়ার ছিল যে আমি যদি নিজেই বাছাই করতে হতো আমার নিজের টিমের জন্য, আমি তো অনন্ত 19-এর টিমে এখন ক্যাপ্টেন, এই কি বলে অ্যাসিস্ট্যান্ট কোচ হব। সো আমার নিজের টিম যদি হতো, আর আমি যে প্লেয়ারকে আজকে দেখলাম, গতকালকে যাদের দেখলাম, আর আমার প্লেয়ার যারা আছে অলরেডি, তাদেরকে ইজিলি সরায় তারা নিজের স্টার্টিং 11-এ থাকতে পারতো। সো আই এম প্রাউড of the players that came today and yesterday. দুই দিনের ট্রায়াল শেষে তৃতীয় দিনে 1 ঘন্টা করে ম্যাচ খেলবেন জায়ান ক্যাসপাররা। এরপর সার্বিক মূল্যায়ন শেষে তাদের বিভিন্ন বয়সভিত্তিক দলের জন্য বিবেচনায় আনবে বাফুফে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের খবর। কলম্বোতে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে ওয়ানডে দল। পুরো দমে অনুশীলনে ছিলেন না মুস্তাফিজুর রহমান। প্রথম দিনের অনুশীলনে ব্যথা পাওয়ায় এদিন বিশ্রামে রাখা হয় বাঁ হাতে পেসারকে। বিসিবি চিকিৎসক নিশ্চিত করেছেন সিরিয়াস নয় ফিজের চোট। তবে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 বিভাগে আলাদাভাবে কাজ করেছেন ক্রিকেটাররা। বিশ্রামে ছিলেন টেস্ট খেলা ক্রিকেটাররা। কলম্বো থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট।
রঙিন পোশাকে রঙিন স্বপ্ন নিয়ে সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ দল 4 দিনে টেস্ট হারায় ওয়ানডে দলের সুযোগ হলো এসএসসির মূল মাঠে অনুশীলনের। তবে শুরুতেই হলো ভুল বুঝাবুঝি। মূল মাঠে বাংলাদেশের অনুশীলনের অনুমতি নাকি নেই, যদিও এসএলসির কাছ থেকে অনুমতি নিয়েই এসেছে। পরে অবশ্য ভুল বুঝে কোচের কাছে দুঃখ প্রকাশ করেছেন ভেন্যুর দায়িত্বে থাকা লঙ্কান। এরপর চলে গা গরম পর্ব। দীর্ঘদিন পর দলে ফেরা নাইম শেখ স্ট্রেচিং করে নেন। তাসকিন ফিরেছেন প্রায় 3 মাস পর। দেশ থেকে আসা ওয়ানডে দলের প্রায় সব সদস্যরাই এসেছেন, তবে ছিলেন না মোস্তাফিজ। প্রথম দিনের অনুশীলনে হালকা চোট পেয়েছেন টাইগার পেসার, তাই বিশ্রামে আছেন এদিন। দলের চিকিৎসক অবশ্য জানিয়েছেন চোট তেমন ঘোরতর নয়, বিশ্রামেই সেরে উঠবেন। ফুটবল আর হালকা ওয়ার্ম আপ শেষে স্কিল ট্রেনিংয়ে মনোযোগ দেন টাইগাররা। নেটে লম্বা সময় ব্যাটিং করেন। অনুশীলনে ছিলেন না টেস্ট দলে থাকা নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, লিটন দাসরা। তবে দেশে যাওয়ার আগে ওয়ানডে দলের সঙ্গে অনুশীলন করেছেন ইবাদত হোসেন। 8 ওভার বল করেন তাসকিনের সঙ্গে। তাদের দেখাশোনা করেন শন্টে। ব্যাটিংয়ে তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারিরা ব্যাট করেন লম্বা সময়। নাইম শেখও মানিয়ে নিয়েছেন কন্ডিশনের সঙ্গে। রিশাদ হোসেন বল করেন দীর্ঘক্ষণ। মাঝে সিনিয়র সহকারী কোচ এসে বুঝিয়ে দিলেন পরিকল্পনা, কন্ডিশন আর উইকেট সম্পর্কে ধারণা দিলেন কোচরা। ব্যাটিং বোলিং শেষে জেমস পেমেন্টের ফিল্ডিং ক্লাসে টাইগাররা আনন্দ উৎসবে ফিল্ডিং পরীক্ষা দেন। অনুশীলন করেন হাই ক্যাচও। ফিল্ডিং ক্যাচিং অনুশীলনের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় দিনের প্রায় 3 ঘন্টার অনুশীলন। তারেক হাসান শিমুল। টেস্টের ব্যর্থতা শেষে লঙ্কানদের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজের অপেক্ষা। যে সিরিজ নিয়ে দীর্ঘ সময় পর আবারও জাতীয় দলে ফিরছেন পেসার তাসকিন আহমেদ। কলম্বো পৌঁছানোর একদিন পরই অনুশীলনে দীর্ঘ সময় নিজেকে ঝালিয়ে নিয়েছেন ঢাকা এক্সপ্রেস। কাজ করেছেন ফিটনেস নিয়েও। এদিন বোলিং কোচ শন টেইটের অধীনে 8 ওভার বোলিংয়ের পাশাপাশি ব্যাটেও শান দিয়েছেন তাসকিন। কলম্বো থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। সবশেষ 2025 সালের ফেব্রুয়ারিতে মাঠে নেমেছিলেন তাসকিন আহমেদ। এরপর কিন্তু বাংলাদেশ সিরিজ খেলেছে বেশ কয়েকটি। জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছে ঘরের মাটিতে, তারপর ছিল ইউএইর বিপক্ষে এবং কি পাকিস্তানের বিপক্ষে, কিন্তু কোনো সিরিজেই আসলে তিনি খেলতে পারেননি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন তাসকিন ব্যাটিং অনুশীলন করতে যাচ্ছেন। তিনি আজকে লম্বা সময় ধরে কিন্তু বোলিং অনুশীলনটা করেছেন। লম্বা সময় পর যেহেতু তাসকিন দলে ফিরেছেন, তাকে নিয়ে আমরা দেখেছি যে টিম ম্যানেজমেন্টের যারা কোচিং প্যানেলে রয়েছেন, শন টেট বিশেষ করে বোলিং কোচ, তিনি তাকে নিয়ে লম্বা সময় কাজ করেছেন। তাসকিনকে দেখে যেটা মনে হয়েছে, এতদিন যেহেতু তিনি মাঠে ছিলেন না, বিভিন্ন ট্রিটমেন্ট পলিসির মধ্য দিয়ে যেতে হয়েছে, তাকে বিভিন্ন ধরনের ঔষধ সেবন করতে হয়েছে, তার মনে হয়েছে যে শারীরিকভাবে একটু ওয়েট গেইন করেছেন, যে কারণে কিন্তু মাঠে ঢুকেই কিন্তু তিনি গা গরম করে নেয়ার এবং কি যে ফিটনেস অনুশীলনের যে বিষয়টা থাকে সেই বিষয়টা নিয়ে কাজ করেছেন। এমন একটা পরিস্থিতির মধ্যে তাসকিন ফিরেছেন, রিদমটাও আসলে ফিরে পাওয়ার একটা বিষয় রয়েছে। এই জিনিসটা নিয়ে লম্বা সময় কাজ করেছেন শন টেট। পাশাপাশি যদি বলি যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তিনিও ছিলেন তার সঙ্গে। তাসকিন আসলে অনেকটা কনফিডেন্স ফিরে পেয়েছেন তিনি, যেহেতু অনেকদিন পরে ফিরেছেন, বোলিং করেছেন অনেক লম্বা সময় ধরে, 8 ওভার বল করেছেন। আর গরমটাও অনেক বেশি, মাত্রই একদিন আগে এসেছেন শ্রীলঙ্কাতে, সেই জায়গা থেকে মানিয়ে নিয়ে যে একটা চেষ্টা, সেই চেষ্টাটা আসলে আমরা দেখেছি তাসকিনের অনুশীলনের। পাশাপাশি যেই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন সেই বিষয়গুলোতে যদি একটু বিশ্লেষণ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার যেই বোলিংয়ে যে অস্ত্র রয়েছে, যেই জায়গায় ইয়র্কার দেওয়া কিংবা অফ সুইংয়ের যে বিষয়গুলো রয়েছে, ওই বিষয়গুলোকে নিয়ে তিনি কাজ করেছেন। তিনি লেফট এবং রাইটি দুই ধরনের যারা ব্যাটসম্যানের বিরুদ্ধেই বোলিং করেছেন দেখেছি। তানজিদ তামিম, ইমন এবং কি তাওহিদ হৃদয়, জাকের আলী, তাদেরকে বোলিং করেছেন। শন টেটের কাছ থেকে কিন্তু বাহবা পেয়েছেন, হাই ফাইভ করেছেন। সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে তাকে প্রথম ওয়ানডে থেকেই মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করছে একাদশে রাখতে। কলম্বোতে সাদা পোশাকে ধূসর পারফরমেন্সের পর রঙিন পোশাকে বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর মিশন
বাংলাদেশ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করলেও তাসকিন ফিরেছেন প্রথমবারের মতো, কারণ দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে তিনি ওয়ানডে দলে ফিরেছেন। এবং আজকের দিনে যেমনটা দেখা গেছে যে টিম ম্যানেজমেন্ট কিংবা বোলিং কোচ বেশ গুরুত্বের সঙ্গে তাকে নিয়ে কাজ করছেন, কারণ তার ফিটনেস এবং কি সেই রিদমটা ফিরে পাওয়াটা খুব দরকার। কারণ লঙ্কানদেরকে রঙিন পোশাকে বধ করতে হলে এই এক্সপ্রেস বোলারের সার্ভিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। আজ অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। বিকেল 3টায় বিসিবি কার্যালয়ে সভা হওয়ার কথা রয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে সভায় বসতে যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। সম্প্রতি নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ইস্যুতে সমালোচিত ক্রিকেট অপারেশনস বিভাগ পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। এছাড়া বিপিএল আয়োজনের দিনক্ষণ ও নতুন ফ্র্যাঞ্চাইজি দেওয়ার বিষয়েও আলোচনা হবে সভায়। নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার কথা বিসিবির, সেটারও অনুমোদন আসতে পারে এ সভা থেকে। সভাপতির দায়িত্ব নিয়েই ক্রিকেট বিকেন্দ্রীকরণের আশ্বাস দিয়েছেন বুলবুল। মিনি বিসিবির কার্যক্রমও আছে সভার এজেন্ডায়। এশিয়া কাপ নিয়ে সুখবর। অনিশ্চয়তা কাটছে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকারের আশ্বাসে এনবিআরের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার। উপদেষ্টা কমিটির উদ্যোগ ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সংকট সমাধানের আশা আন্দোলনকারীদের। 8 আগস্ট হচ্ছে না নতুন বাংলাদেশ দিবস। ভুয়া মামলা ঠেকাতে প্রাথমিক তদন্তেই বাদ দেয়া যাবে নির্দোষ ব্যক্তির নাম। ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। যথাসময় জাতীয় সনদ দেয়া নিয়ে সংশয় আলী রিয়াজের। ঐক্য হওয়া বিষয় নিয়েই হতে পারে বলছে বিএনপি। সরকার ব্যর্থ হয় 3 আগস্ট ঘোষণাপত্র দেবে এনসিপি। চালের বাড়তি দরের উত্তাপ বাজারে। নওগাঁর মোকামে বস্তায় বেড়েছে 400 টাকা। হাট থেকে কম দামে ধান কিনে চড়া দামে বিক্রি করছে মিলাররা, অভিযোগ চাষিদের। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।